নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি জেলায় দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করতে জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জলাশয়ে ছাড়া হলো গাপ্পি মাছের পোনা। জলপাইগুড়ি শহরে কর্মসূত্রে বাইরে থেকে আসা সাধারণ মানুষের জন্য 2 বছর আগেই পুরসভার উদ্যোগে শহরের ব্যস্ততম রাস্তার পাশেই তৈরি করা হয়েছিল বায়ো টয়লেট, কিন্তু উদ্বোধনের পর থেকেই বন্ধ হয়ে রয়েছে সেগুলি। এর ফলে সমস্যায় নাগরিক। যথাযোগ্য মর্যাদার সাথে বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালিত হলো জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে। আজ বিদ্যাসাগরের প্রয়াণ দিবস, সেই উপলক্ষে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে অবস্থিত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়। এরপর প্রাথমিক বিদ্যালয় সংসদের কর্মীরা একে একে বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পরবর্তীতে 1 মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় জানান, প্রতি বছর তারা শ্রদ্ধার সাথে বিদ্যাসাগরের জন্মদিন এবং প্রয়াণ দিবস পালন করেন। আজও তার অন্যথা হয়নি। মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিমূর্তি এখানে বসানো আছে। তো প্রতি বছরের মতো ওনার জন্মদিন এবং প্রয়াণ দিবস দুটোই আমরা এখানে সংক্ষিপ্ত আকারে পালন করার চেষ্টা করি। তার অন্যথা এবছরও হয়নি। আজকে 29শে জুলাই ওনার প্রয়াণ দিবস। সেই প্রয়াণ দিবসে ওনাকে শ্রদ্ধা জানাবার জন্য আমাদের অফিস স্টাফ সকলে মিলে ওনাকে আমরা মাল্য প্রদান করলাম, সঙ্গে পুষ্পার্ঘ্য নিবেদন করে ওনার আত্মার প্রতি এখনও আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে সংক্ষিপ্ত আকারে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করা হয়েছে। থ্যাংক ইউ। শুধুই কি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি? লোকশিল্পীদের সরকারি ভাতা লুট সহ 100 দিনের কাজের টাকা চুরির অভিযোগ নিয়ে জেলা শাসকের দরবারে বিজেপি। গত বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি অফিসে রীতিমতো চাঞ্চল্য দেখা গিয়েছিল। জেলার লোকশিল্পীদের বিক্ষোভকে ঘিরে অভিযোগ, কোনো সরকারি অনুষ্ঠান না করেই কিছু শিল্পীর ব্যাংক খাতায় ঢুকেছে সরকারি অনুদান এবং পরের দিনে সেই টাকা কাটমানি নিতে গ্রামে ছুটেছে জেলার তথ্য ও সংস্কৃতি অফিসের কর্মীরা। এরপরেই আজ শুক্রবার জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধি দল তথ্য ও সংস্কৃতি দপ্তরে এই দুর্নীতি সহ 100 দিনের কাজে যে সমুদ্র চুরি হয়েছে তার দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান। জেলা জুড়ে চলার রাজ্য সরকারি কর্মীদের একটি অংশ তৃণমূলের নেতাদের যৌথ উদ্যোগে যে দুর্নীতির সিন্ডিকেট তৈরি হয়েছে তার বিরুদ্ধে যদি আগামী 15 দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে প্রশাসন, তাহলে বৃহত্তর আন্দোলন এবং আইনি ব্যবস্থার পথে যাবে বিজেপি বলে জানিয়েছেন বিজেপি দলের জেলা সভাপতি বাপি গোস্বামী। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় সরকারের এই তৃণমূলের রাজত্বকালে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প 100 ডেজ 100 দিনের কাজের, সেই টাকা তৃণমূলের শাসক বাহিনীর নেতারা আর কতিপয় সরকারি কর্মচারী এরা লুট করে খাচ্ছে। এরা বলছেন গ্রামে গ্রামে গাছ লাগানো হবে, একটা গাছের বংশ নেই। পুকুর দেখানো হচ্ছে, পুকুর নেই। বলছে বাঁধ নির্মাণ করা হচ্ছে, বাঁধ নেই। এই যে কোটি কোটি, শশ কোটি, হাজার কোটি টাকা লুট করে খাইলো তৃণমূলের নেতা এবং কতিপয় সরকারি অফিসাররা, সরকারি স্টাফরা, তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা জানেন তথ্য সংস্কৃতি দপ্তর থেকে যে টাকার একটা অংশ কেন্দ্রীয় সরকার দেয়, সেই তথ্য সংস্কৃতির দপ্তর থেকে গ্রাম বাংলার শিল্পীদেরকে ভাতা দেওয়া হয়। গতকাল আমরা জানতে পারলাম যে ওই অফিসের কয়েকজন স্টাফ এবং সাথে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের মদদে বহু মানুষের, বহু সেই প্রতিভাবান শিল্পীদের টাকা এরা লুট করে খেল। তার বিষয়ে আমরা
সম্মানীয় ডিএম মহোদয়কে বললাম যে 100 দিন কাজের যে দুর্নীতি এবং ভাতা দেওয়ার নাম করে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে যে ভাতা দেওয়া হয় তার যে দুর্নীতি, এই বিষয়ে আপনি অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। যদি পদক্ষেপ গ্রহণ না করেন আমরা সমস্ত বিষয়টা কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরকে জানাবো। নরেন্দ্র মোদীজি সরকার হাজার হাজার কোটি টাকা দিবেন আর তৃণমূলী নেতারা সেই টাকা নিয়ে লুট করে সে টাকা ভাগ খাবেন, সন্ধ্যাবেলায় ফুর্তি করবেন, ভুয়ো জব কার্ড বানায় টাকা লুট করবেন, কাজ না করে টাকা লুট করবেন। এটা আর বেশি দিন চলা হবে না। যদি ডিএম মহোদয় ব্যবস্থা না নেয় আমরা কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরকে জানাবো। প্রয়োজন হলে এই জলপাইগুড়ি যে 100 দিনের কাজের যে টাকা লুট হয়েছে, দুর্নীতি হয়েছে, প্রয়োজন হলে আমরা সিবিআই ইডির দ্বারস্থ হব। জলপাইগুড়ি শহরে বায়ো টয়লেটের দরজা বন্ধ। পুরসভার উদ্যোগে শহর জুড়ে বায়ো টয়লেট তৈরি করা হলেও শুরু থেকেই তা দরজা বন্ধ বলে অভিযোগ। ক্ষোভ বাড়ছে অনেকের মধ্যেই। বছর দুয়েক আগে জলপাইগুড়ি শহরের ব্যস্ততম রাস্তার পাশেই তৈরি করা হয়েছে বায়ো টয়লেট। বিশেষ করে বাবুপাড়া, পোস্ট অফিস মোড়, সমাজপাড়া মোড়, দিনবাজার, 3 নম্বর ঘুমটি, সোনাউল্লাহ স্কুল সংলগ্ন এলাকা, মিলন সংঘ মাঠ সংলগ্ন শিরিষতলা ও মাসকালাইবাড়ি শ্মশানেও বসানো হয় এই টয়লেটগুলো। কিন্তু প্রতিনিয়ত বায়ো টয়লেটগুলি খোলা না থাকায় সমস্যায় পড়তে হয় শহরে আসা মানুষজন ও স্থানীয় ব্যবসায়ীদের বলে অভিযোগ। স্থানীয় ব্যবসায়ী বিষ্ণু দাস বলেন, শুধু এলাকার ব্যবসায়ীরা নয়, বাইরে থেকে যারা শহরে আসে তাদেরও প্রতিনিয়ত এই সমস্যায় পড়তে হয়। আমরা চাই মানুষের স্বার্থে দ্রুত বায়ো টয়লেটগুলি খুলে দেওয়া হোক। এই বিষয়ে পুরপ্রধান পাপিয়া পাল বলেন, শুরুতেই এগুলো এজেন্সিকে হ্যান্ডওভার করা হয়েছে। সে সময় করোনা পরিস্থিতির কারণে এজেন্সি বন্ধ রেখেছে। আমরা পুরসভার পক্ষ থেকে চিঠি করেছি দ্রুত বায়ো টয়লেটগুলি যেন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কোথায় ইউজ তো করতেই পারলাম না, এখন তো টোটালি বন্ধ। তৈরি হওয়ার পর থেকে তো বন্ধ। আমরা তো অসুবিধার মধ্যেই আছি। এতগুলো দোকানদার, আমরা কোথাও যেতে পারি না, তারপরে রাস্তাঘাটে যেতে হয় আমাদেরকে। অথচ যেটা তৈরি হয়ে আছে ব্যবহার করতে পারতেছি না। সমস্যা দেখা দিচ্ছে মানে তালা মারা, ব্যবহার করতে পারতেছি না। আমাদের ডাইনে বাইরে যেতে হয়। সমাজপাড়া মোড়, তারাও তো আমাদেরকে জিজ্ঞেস করে এসে, দাদা পায়খানার ব্যবস্থা আছে, রাত্রের ব্যবস্থা আছে নাকি? তখন আমাদের যেতে হয়, হ্যাঁ দিনবাজারে চলে যান, হসপিটালে চলে যান, এই বলতে হয়। হ্যাঁ, প্রচণ্ড অসুবিধা তো আমাদের। আমার নাম বিষ্ণু দাস। হ্যাঁ, এটা আমাদের কাছেও খবর এসছে যে অনেকগুলো বায়ো টয়লেট বন্ধ। এর ইতিমধ্যেই আমরা, এগুলো তো আমাদের এজেন্সিকে দেওয়া, তা সেই যে এজেন্সিকে নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা চিঠিও করছি। একটা করোনা পরিস্থিতির মধ্যে ওনারা গেছেন, হয়তো ক্ষতির সম্ভাবনা মাথায় রেখেই তারা বন্ধ রেখেছিল। আমরা ইতিমধ্যেই ওনাদের সঙ্গে কথা বলেছি, আগামীতে ওনারা খুলে দেবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং আমরা চিঠি করেছি। নিশ্চয়ই আমাদের তো সেই উদ্দেশ্যেই করা যে মানুষ যাতে সুবিধা পায়। বহু গ্রামাঞ্চলের মানুষ শহরে ঢোকে কাজ করতে, তাদের সুবিধার জন্যই এগুলো আমাদের বানানো। সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা এজেন্সিকে দিয়ে এগুলো খোলানোর ব্যবস্থা করব। দিনে দুপুরে চুরি হয়ে গেল এক আইসিডিএস কর্মীর বাড়িতে কেউ না থাকার সুযোগে সোনার গয়না নিয়ে চম্পট দিল চোরের দল। মালবাজার ব্লকের শাইলি চা বাগানের নিদিম ডিভিশনের 8 নম্বর বস্তি এলাকার ঘটনা। আর এতেই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। মালবাজার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে বাড়িতে দিনে দুপুরে চুরি হয়েছে সেই বাড়ির মালিক তথা আইসিডিএস এর ওয়ার্কার মেনুকা ছেত্রী বলেন, বৃহস্পতিবার সেন্টারের কাজে আমি মালবাজার গিয়েছিলাম। আমার মেয়ে স্কুলে গিয়েছিল আর স্বামী সেনাবাহিনীর কাজে বাইরে থাকে। যেহেতু দুপুর নাগাদ বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগে চোরের দল ঘরের পেছনে জানলা ভেঙে রড কেটে বাড়িতে ঢোকে। এরপর কয়েকটি আলমারি, লকার ভেঙে সমস্ত গয়না নিয়ে চম্পট দেয়। মেয়ে যখন স্কুল থেকে এসে ঘরে ঢুকবে তখন দেখে জানালা ভাঙা অবস্থায় রয়েছে। এরপর মেয়ে আশেপাশের লোকজনকে খবর দেয়। আমি খবর পেয়ে দ্রুত মালবাজার থেকে বাড়ি আসি। এসে দেখি সবকিছু চুরি হয়ে গেছে। বিকেলেই মালবাজার থানায় অভিযোগ করি। রাতে পুলিশ এসে তদন্ত শুরু করে। মেনুকা ছেত্রী আরও বলেন, সব মিলিয়ে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা সোনার গয়না নিয়েছে চোরের দল। যেহেতু বাড়িতে ক্যাশ টাকা রাখি না, সেই জন্য টাকা নিতে পারেনি। তিনি বলেন, দুপুরের সময় যে আমরা বাড়িতে ছিলাম না তা চোরেরা জানতো, সেই সুযোগেই এই ঘটনা ঘটিয়েছে। আমার মনে হয় এই চুরির পেছনে চেনা পরিচিত কেউ থাকতে পারে। পুলিশের কাছে আমাদের দাবি দ্রুত চোরেদের খুঁজে বের করা হোক, পাশাপাশি এলাকায় নিরাপত্তা দেওয়া হোক। দিনের বেলায় আমরা সুরক্ষিত নই, রাতে কিভাবে সুরক্ষিত থাকব, দাবি এলাকার মানুষের।
कल मैं आईसीडीएस में काम करती हूँ। जीपी ऑफिस में मीटिंग था, तो हम लोग मैं और मेरा ये दोस्त प्रतिमा मेरा घर में भाड़ा में रहती है, तो हम लोग मीटिंग के लिए मोटा मोटी 1 बजे निकले। 1 बजे निकले तो मीटिंग ख़त्म करके जब हम लोग वापस आए 3:15 हुआ था। तो उससे पहले मेरा लड़की स्कूल जाती है, तो 3 बजे बच्ची जब आई तो मतलब घर लॉक था। फिर वो मतलब मेरा मायका है, थोड़ा 2-3 घर का नीचे में मायका है, वहाँ पर चाबी छोड़ के जाते हैं हम लोग। तो बच्ची चाबी लेने के लिए जब गई, जब पहले बार आई तब घर लॉक था। फिर सेकंड टाइम जब वो चाबी लेके आई तब घर साइड का दरवाज़ा खुला था। तो ये देख के बच्ची डर गई, उसको डाउट हुआ, तो आराम से मतलब ढुके मतलब देखी तो मतलब रॉड सामने का काटा हुआ है। तो फिर उसको डाउट हुआ कि भीतर में तो कुछ नहीं हुआ। जब भीतर में ढुक के देख रही है, घुस के देख रही है, तो सारा गोदरेज का जितना सामान है बिखरा पड़ा हुआ है नीचे, और लॉकर जो है सब तोड़ा हुआ है। तो वो पूरा डर गई और एकदम चिल्लाते हुए बाहर निकल गई, और जो मामा था उसका सामने लेके आया मामा को। तो गाँव का अड़ोस पड़ोस भी आ गया उतना देर तक, तब भी हम लोग भी पहुँच गए। तो जब हम लोग पहुँचे तो उसके बाद में एक भाई है हम लोग का बदलाइन का, बिमल भी आया, तो उसने पुलिस प्रशासन को फ़ोन किया। उसके बाद में मतलब 3:30 बजे हम लोग ने इन्फॉर्म किया, तो मतलब उसने बोला कि हम लोग को एफआईआर करने का दरकार नहीं है, हम लोग इन्फॉर्म कर दे रहे हैं, एलनबाड़ी में है, पुलिस आ जाएगा। तो इसीलिए हम लोग को मतलब ज़रूरी नहीं लगा शायद आ जाएंगे, लेकिन 6 बजे तक हम लोग वेट किए, और 100 नंबर में हम लोग बहुत बार डायल किए, नहीं उठाए फ़ोन। तो फिर लगा कि नहीं आएंगे, तो फिर हम लोग वापस चले गए। बच्चा को ऐसे ही छोड़ के, बच्चा सब भीतर में घुसने के लिए डर रहा था, फिर भी बच्चा को ऐसे ही छोड़ के हम लोग चले गए। तो जाके एफआईआर दर्ज किए, और जब फिर वापस आए तो पुलिस उसके बाद में मोटा मोटी 6:30-7 बजे पहुँचे पुलिस। बहुत बारिश हो रहा था उस टाइम में। घटना कितना बजे का था? 2 बजे से 3 बजे का अंदर में हुआ। उसके बाद में क्या हुआ? पुलिस आई उसके बाद में? उसके बाद में थोड़ा छानबीन किए, पूछे क्या हुआ क्या नहीं हुआ। हाँ, तो अरे कितना हुआ आप लोग का क्षति, कितना हुआ? क्षति मोटा मोटी मुझको तो पहले जब सिचुएशन घर का लगा तब तो लगा मुझको सारा ख़त्म हो गया, लेकिन जब मैंने थोड़ा मतलब पहले तो मैं एकदम शॉक हो गई, तो एकदम सब ख़त्म कर दिया। लेकिन थोड़ा बाद में पता चला मोटा मोटी 2 से 2.5 लाख का बीच का मेरा जितना घर गहना था, और कैश तो मैं घर में नहीं रखती हूँ, तो घर गहना जितना भी था वो ले गया। आपका नाम? मेरा नाम मेनुका छेत्री है, मैं आईसीडीएस वर्कर हूँ। मेरा पति डिफेंस में जॉब करते हैं। मैं साइली निदिम 8 নম্বর बस्ती के रहने वाली हूँ। মশাবাহিত রোগ আটকাতে জলপাইগুড়ি পাহাড়পুরের বিভিন্ন অঞ্চলে ছাড়া হলো গাপ্পি মাছের পোনা। ব্লক প্রশাসনের উদ্যোগে মশাবাহিত রোগ ঠেকাতে গাপ্পি মাছের পোনা ছাড়া হয় পাহাড়পুর অঞ্চল অন্তর্গত হাকিমপাড়ার বেশ কিছু পুকুরে। শুক্রবার এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন সদর বিডিও দেবাশিস মণ্ডল, মৎস্য দপ্তরের আধিকারিক কৌশিক মাইতি, পাহাড়পুর অঞ্চলের উপপ্রধান বেনুরঞ্জন সরকার প্রমুখ। মৎস্য দপ্তরের আধিকারিক কৌশিক মাইতি বলেন, আমরা আজ পাহাড়পুরের হাকিমপাড়া এলাকায় বেশ কিছু পুকুরে প্রায় 5000 গাপ্পি মাছের পোনা ছাড়লাম। মূলত ডেঙ্গু ম্যালেরিয়া আটকাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদিও এই এলাকায় এখনো ডেঙ্গুর কোনো খবর মেলেনি, তবুও সাবধানতা অবলম্বন করতেই এই উদ্যোগ। এর পাশাপাশি বিভিন্ন পুকুরে স্প্রে করার কাজও চলছে। যে সমস্ত পুকুরে প্রায় সারা বছর জল থাকে সেই সব পুকুরেই এই গাপ্পি মাছের পোনা ছাড়া হলো বলে জানান তিনি। উপপ্রধান বেনুরঞ্জন সরকার বলেন, এদিন 8 থেকে 10টি পুকুরে এই পোনা ছাড়া হয় যাতে মশার লার্ভা গাপ্পি মাছ খেয়ে মশাবাহিত রোগ আটকাতে পারে। সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে কিছু পুকুর যেগুলোতে 12 মাস জল থাকে, যেগুলোতে ডেঙ্গুর মশা জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ধরনের কিছু পুকুরে আমরা গাপ্পি মাছ ছাড়লাম, লিবারেট করলাম। এই গাপ্পি মাছগুলো অ্যাকচুয়ালি মশার লার্ভাগুলোকে ফিড করে, খেয়ে মশার পপুলেশনটাকে কন্ট্রোল করে। এই উদ্দেশ্যেই এর আগেও বেশ কয়েক মাস ধরে আমরা বিভিন্ন পুকুরে বিভিন্ন জায়গায় স্প্রে করেছিলাম, অয়েল স্প্রে, যাতে মশার লার্ভাগুলো সারভাইভ করতে না পারে। এবারে সারা বছর ধরে তো আর অয়েল স্প্রে করা সম্ভব নয়, তো ন্যাচারালি যেগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা গাপ্পি মাছ ছাড়লাম। সারা বছর ধরে এই গাপ্পি মাছগুলো অটো ব্রিড করবে এই পুকুরে, প্লাস ওরা কী করবে, মশার লার্ভাগুলোকে খেয়ে পপুলেশনটাকে কন্ট্রোল করবে। এই এলাকায় আমরা ডেঙ্গু বা মশাবাহিত রোগগুলোকে আমরা কন্ট্রোলে রাখি। এই এলাকায় কি এখনো পর্যন্ত ডেঙ্গুর কোনো খবর পাওয়া গিয়েছে? না, এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি, কিন্তু সব সময়
প্রিকশন তো আমাদের নিতেই হবে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেই হিসেবে এই ধরনের কর্মসূচি। কে কে ছিলেন আজকে এই কর্মসূচি? আজকে আমাদের এই ধরনের কর্মসূচিতে আজকে আমাদের বিডিও সাহেব সদর ব্লকের, জয়েন্ট বিডিও ম্যাডাম সদর ব্লক, উপপ্রধান সাহেব পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত, মৎস্য কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি, সদর পঞ্চায়েত সমিতি, এবং আমি ফিশারি অফিসার সদর পঞ্চায়েত সমিতি। কাইন্ডলি আপনার নামটা একটু যদি বলেন। আপনার নামটা একটু আমার নাম কৌশিক মাইতি। বলুন। কি কর্মসূচি আপনাদের? আজকে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের এটা হলো হাকিমপাড়া, এখানে আমরা গাপ্পি মাছের পোনা কয়েকটা পুকুরে দিচ্ছি, কারণ গাপ্পি মাছের পোনা বা গাপ্পি মাছ তো জানেন যে এটা মশার ডিম্বাণুগুলিকে খেয়ে ধ্বংস করে, যাতে ডেঙ্গু ম্যালেরিয়া এইসব রোগ যাতে প্রসারিত না হয়, সেই জন্য এইগুলা সরকার থেকে একটা প্রচেষ্টা। এই কর্মসূচি কি আরও আগামীতে চলবে? এই কর্মসূচি তো সারা বছরই চলছে, যেমন আমাদের স্প্রেগুলি চলে, স্প্রে হয় ভিআরপিদের মাধ্যমে। আমাদের জিপিতে 10 জন ভিআরপি আছেন, এই আমার সাথে আছে ভিআরপিরা, এরা সবসময় এইগুলি পর্যবেক্ষণ করে। এবং এই গাপ্পি মাছের পোনাটা আজকে এসছে, আজকে এরা যে যে পুকুরগুলিতে ছাড়া প্রয়োজন এদের এই সব নলেজে আছে, সেই কর্মসূচি হিসাবে এখানে পাহাড়পুরে ওই গ্রাম পঞ্চায়েতে আমরা প্রথম এই হাকিমপাড়া ছাড়লাম এবং অন্যান্য পুকুরেও এখন নিয়ে যাচ্ছি। কতগুলো রয়েছে এবার ছাড়ছেন আর কি? কতগুলো পুকুরে এবং কত সংখ্যা হবে? পুকুরের সংখ্যা তো সারা গ্রাম পঞ্চায়েতে অনেক, তবে আজকে যেটা হচ্ছে প্রয়োজন ভিত্তিক কিছু অন্তত 10-12টি পুকুরে ছাড়া হবে। আর মাছের সংখ্যা কি? মাছের সংখ্যা কত 1000-2 হবে। মশার লার্ভাকে ধ্বংস করতে জলপাইগুড়ি পুরসভার 20 নম্বর ওয়ার্ডে গাপ্পি মাছের পোনা ছাড়া হলো বিভিন্ন ড্রেন ও জলাশয়ে। ডেঙ্গু মোকাবিলায় গাপ্পি মাছ ছাড়া হলো জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন এলাকায়। ডেঙ্গু প্রতিরোধে এবার গাপ্পি মাছকে হাতিয়ার করল জলপাইগুড়ি পুরসভা। শুক্রবার জেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় ও পুরসভার উদ্যোগে 20 নম্বর ওয়ার্ডের জলাশয় ড্রেনে গাপ্পি মাছ ছাড়া হলো। ডেঙ্গুকে রুখতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ওই ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা দেব। ওয়ার্ডে আজকে ড্রেনে গাপ্পি মাছ ছাড়া হলো মশা লার্ভাগুলো যাতে খেয়ে নেয়, কারণ এই মশার থেকে ডেঙ্গু উৎপত্তি হবে, তারপর ওয়ার্ডে অনেক লোকের ক্ষতি হবে। এর জন্য এই মাছগুলো ছাড়া হলো যাতে নাকি মশা লার্ভাগুলোকে খেয়ে ড্রেনগুলো পরিষ্কার রাখে আর কি। কোথায় কোথায় ছাড়লেন মাছগুলো? কালোডোবায় ছাড়া হলো, ওয়ার্ডে বিভিন্ন স্তরে মানে প্রান্তে ছাড়া হলো আর কি, কারণ কালোডোবায় ছাড়া হলো, আরও নানান জায়গায় ড্রেনে ছাড়া হলো আর কি, ওয়ার্ডে পুরো ওয়ার্ডেই ছাড়া হলো। মাল ব্লকে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। ওদলাবাড়ি বাজার, হাসপাতাল পাড়া, সুভাষপল্লী এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। এইসব এলাকায় বেশ কিছুদিন যাবৎ যেমন কীটনাশক স্প্রে হচ্ছে, তেমনই হচ্ছে ফগিংও। তবে এবার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এইসব এলাকার ড্রেনে বা নর্দমায় ছাড়া হলো গাপ্পি মাছ। শুক্রবার দিন দুপুরে এই মাছের পোনা ছাড়া হয়। উপস্থিত ছিলেন ওদলাবাড়ি স্বাস্থ্যকর্মী এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবু প্রধান বলেন, ডেঙ্গুর হাত থেকে রেহাই পেতেই এই গাপ্পি মাছ ছাড়া হচ্ছে বিভিন্ন ড্রেনে, যাতে ডেঙ্গু মশার লার্ভা খেয়ে নেয় এই গাপ্পি মাছ। এদিন কয়েকশো গাপ্পি মাছ ছাড়া হয় ওদলাবাড়ি বাজার, হনুমান মন্দির এলাকায়। আস্তে আস্তে সমস্ত এলাকায় ছাড়া হবে এই মাছ। সূত্রের খবর, ওদলাবাড়ি এলাকা জুড়ে এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় 100 ছুঁই। তবে সুস্থতার হারও ভালো। এদিন বিভিন্ন নালায় গাপ্পি মাছ ছাড়েন ভিসিডিটি टीमेर सुपरवाइजर रामकुमार क्षेत्रीय। आज हम लोग का पंचायत का तरफ से ये जो गप्पी फिश बोलता है, वो हम लोग ने आज बाजार, टोटल बाजार में जहाँ जहाँ पे ड्रेनेज से वहाँ पे जहाँ पे पानी जमा हुआ तो वहाँ पे हम लोग ने गप्पी को फिश छोड़ा हुआ है। टोटल ओदलाड़ी सराउंडिंग एरिया में, स्पेशली जिस जगह में डेंगू का प्रकोप ज़्यादा है उस एरिया में हम लोग ने इसका मतलब ज़्यादातर उस एरिया में हम लोग ने ये फिश को छोड़ा है, जो कि आपका मच्छर का जो लार्वा वगैरह होता है उसको वो खा लेता है, तो उसकी वजह से डेंगू का प्रकोप कम होता है। आपका नाम? बाबू प्रधान। বাড়েনি করোনা, আরও সতর্কতা অবলম্বনের আবেদন জলপাইগুড়ি পৌরসভার। বৃহস্পতিবার এবং শুক্রবার জলপাইগুড়ি শহরে করোনা পজিটিভ নাগরিকের সংখ্যা 6। সেই অর্থে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণের হার। শুক্রবার এমনটাই জানালেন পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরূপ মণ্ডল। এর পাশাপাশি তিনি পৌর নাগরিকদের কাছে আবেদন করে বলেন, আমরা সবাই মিলে যদি করোনা বিধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে হার মানবেই করোনা। 6 জন, গতকালও 6 জন ছিল, আজকেও 6 জন। আমরা জলপাইগুড়িবাসীর কাছে এই আবেদন রাখছি যে
যেভাবে আপনারা আমাদের সহযোগিতা করছেন, আমরা যদি আরও একটু সতর্ক হই, আমরা যদি আরও একটু করোনা বিধি মানি, আমরা যদি আরও একটু স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, তাহলে অবশ্যই আমরা করোনাকে নির্মূল করতে পারবো, জলপাইগুড়ি শহরকে করোনা মুক্ত করতে পারবো। বারবার আন্দোলন, বিক্ষোভ, স্মারকলিপি দেওয়ার পরেও আবেদন পূরণ হচ্ছে না আশা কর্মীদের বলে অভিযোগ। দ্রুত দাবি পূরণ না হলে কর্মবিরতি রেখে আন্দোলনে নামার হুমকি দিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটি। শুক্রবার 16 দফা দাবি তুলে আবার জেলা স্বাস্থ্য দপ্তরে স্মারকলিপি জমা দিলেন আশা কর্মীরা। এদিন আশা কর্মীরা ইউনিয়নের তরফ থেকে একাধিক দাবি তুলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন। আন্দোলনকারীদের দাবি এই নিয়ে 6 বার স্মারকলিপি দেওয়া হলো। প্রত্যেকবার শুধু আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যায় না। দাবিগুলোর মধ্যে রয়েছে আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি প্রদান, ইনসেনটিভ ভাগে ভাগে পাঠানোর প্রক্রিয়া বন্ধ করা, কোভিড পরিস্থিতির জন্য প্রতি মাসে বাড়তি 1000 টাকা করে দেওয়া, নার্সিংহোমে গর্ভবতী মায়ের ডেলিভারি হলে আশা কর্মীদের পারিশ্রমিক দেওয়া, ট্রেনিং চলাকালীন উৎসাহ ভাতা কাটা চলবে না, খেলা মেলা দুয়ারে সরকার পরীক্ষার ডিউটি চাপানো চলবে না, আশা কর্মীদের হেনস্থা বন্ধ করা সহ মোট 16 দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবি মানা না হলে আগস্ট মাস থেকে লাগাতার আন্দোলনে নামার হুমকি দিলেন আশা কর্মীরা। ইউনিয়নের জেলা সম্পাদিকা বাণী বোস বলেন, একাধিকবার আন্দোলন করেও দাবি পূরণ হচ্ছে না। এদিন রাজ্যের সব জায়গার সঙ্গে আমাদের দাবি তুলে ধরা হলো জলপাইগুড়িতে। দাবি পূরণ না হলে কাজ বন্ধ করে আন্দোলনে নামার হুমকি দিলেন তিনি। কাদের পক্ষ থেকে কি কর্মসূচি আপনারা আজকে নিলেন? আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ITUC অনুমোদিত, তাদের পক্ষ থেকে আমরা আজকে সেই ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে সারা রাজ্য জুড়ে একই সাথে আজকের দিনটাতে সব জায়গাতে এই ডেপুটেশন হচ্ছে। তাই আমরা জলপাইগুড়ি জেলার তরফ থেকে আজকে আমরা CMOH-এর কাছে ডেপুটেশন দিতে এসেছি। কি দাবি রয়েছে মূলত? আমাদের দাবি হচ্ছে 16টা। সব থেকে মূল্যবান দাবি হচ্ছে আমাদের যখন তখন হয়রানি করা হচ্ছে, সময় মতন আমরা টাকা পাচ্ছি না, এবং আমাদের সরকারি স্বাস্থ্যকর্মী আমাদের স্বীকৃতি দিতে হবে, আর ন্যূনতম 21,000 টাকা বেতন আমাদের দিতে হবে। আমাদের যখন তখন যেখানে সেখানে ডিউটি দেওয়া আমাদের চলবে না, আর প্রতি ক্ষেত্রে কাজের এত হয়রানি, একটা বাই প্রেশার আমাদের প্রতি, এই প্রেশারটা করা আমাদের প্রতি চলবে না। তারপর আমরা কোভিড যারা আক্রান্ত ছিল সেই সমস্ত আক্রান্তকারী আশা দিদিরা এখন অবধি আমরা কেউ টাকা পাইনি, এবং কোভিড চলাকালীন গভর্নমেন্ট আমাদের প্রতি মাসে 1000 টাকা করে একটা বরাদ্দ করেছিলেন। সেই টাকা আমাদের বলেছিল যে প্রতি মাসে দেওয়া হবে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর দেওয়া হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এখন অবধি আমরা কোনো টাকা পাইনি। সেই টাকা আমরা অবিলম্বে পেতে চাই। তারপরে আমাদের যে ইনসেন্টিভ, আমরা যে কাজের পারফরমেন্সের উপরে আমরা একটা কাজ করি, এটা প্যাকেজ বলে, সেই প্যাকেজটাকে আমাদের আগে একসাথে দিত, কিন্তু 1 বছর যাবত টাকাটা আমাদের ভাগ করে ভেঙে টাকাটা দিচ্ছে, যার ফলে আমাদের অনেক টাকা আমরা পাচ্ছি না, এবং আমাদের কখনো সেই টাকাটা কোন টাকা দেওয়া হয়েছে আর কোন টাকা দেওয়া হয়নি তার হিসাবও দিচ্ছে না। তাতে আমাদের হিসাব করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা প্রত্যেক মাসে টাকা কম পাচ্ছি। এর জন্য আমাদের এই ভাগ করে টাকাটা দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। মোবাইল একটা জিনিস আমাদের ব্যবহার করা, আমাদের অতি অবশ্যই তাড়াতাড়ি মোবাইল আমাদের দিয়ে দিতে হবে। আর তারপরে মোবাইলের জন্য আমাদের সরকার 100 টাকা করে দেয়। 100 টাকায় কখনোই একটা মোবাইল রিচার্জ হয় না। আমাদের মোবাইলের জন্য আমাদের মাসে 300 টাকা করে দিতে হবে। আর সমস্ত আশাকর্মীকে জল পরীক্ষার জন্য দিতে হবে, জল পরীক্ষা করবে, এবং সেই জল পরীক্ষা করার জন্য তাদের উপযুক্ত পারিশ্রমিকও দিতে হবে। বোনাস যেটা আমাদের 2000 টাকা করে মাত্র দেওয়া হয়, সেই 2000 টাকা বোনাস আমাদের হবে না। আমাদের বোনাসের মাত্রাটা মিনিমাম 4000 টাকা বা তারও ঊর্ধ্বে যদি বাড়ায় তাহলে আমরা খুবই উপকৃত হব। সবচাইতে বেশি হচ্ছে আমাদের অবিলম্বে স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত দাবিগুলো যদি আমাদের খুব তাড়াতাড়ি সরকার মেনে না নেয়, আর না মানলেও আমরা 3রা আগস্ট থেকে কর্মবিরতি রাখছি আমাদের এই সমস্ত দাবি মেটানোর জন্য, আমাদের প্রতি হয়রানি বন্ধ করবার জন্য। আগামী 3রা আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দিবস ডাকা হবে। আপনারা তো একাধিকবার এই বিষয় নিয়ে এখানে দাবিপত্র দিয়েছিলেন, তাতে কি হয়েছিল? আমরা শুধু একাধিকবার আমরা রাজ্য স্বাস্থ্য ভবনেও দিয়েছি, একাধিকবার আমরা জেলাতেও দিয়েছি, ব্লকেও দিয়েছি। বারবারই সরকার একটা করে প্রতিশ্রুতি দিয়েছে, আজ এবার হয়ে যাবে, এটা হবে, এটা করে দিচ্ছি, ওটা করে দিচ্ছি। আমরা আজকে 1 বছরের মধ্যে 27 বার মিনিমাম 27 বার স্বাস্থ্য
স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেওয়া, সিএমওএইচের কাছে এবার নিয়ে আমাদের 6 বার হয়ে গেল, এই 2022-এ ডেপুটেশন দিলাম, কিন্তু প্রত্যেকবার আমাদের একই বলে গেছে যে আপনারা ডেপুটেশন দিয়ে যাচ্ছেন, আমরা আপনাদের দাবিগুলো দেখব, আমরা মেনে নেব। প্রতিশ্রুতি দেওয়ার পরেও অদ্যাবধি একটা দাবিও আমাদের এখন অবধি মানিনি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। অকারণ ভয় দেখিয়ে প্রচুর অর্থ ধ্বংস করা নয়, জ্যোতিষশাস্ত্রের সঠিক চর্চার মাধ্যমে মানুষকে কাঙ্ক্ষিত পথে পৌঁছে দিতে এখন জলপাইগুড়িতে প্রতি ইংরাজি মাসের 18 তারিখ ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে বসছেন জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী শ্রী সৌরভ। মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে যে কোনো রোগের প্রতিকার ও প্রতিবিধানও করে থাকেন তিনি। মাঙ্গলিক যোগ, দাম্পত্য সমস্যা, সন্তানের পড়াশোনার অবনতি সহ বিভিন্ন সমস্যার 100% সমাধানের জন্য আজই যোগাযোগ করুন 7479308440 9593754010। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। অবশেষে প্রতীক্ষার অবসান। জলপাইগুড়ি মেডিকেল কলেজে 100 জন ছাত্রছাত্রীর এমবিবিএস কোর্সে ভর্তির মাধ্যমে পঠন পাঠন শুরু হতে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই জলপাইগুড়ি মেডিকেল কলেজে 100 জন ছাত্রছাত্রী এমবিবিএস কোর্সে ভর্তির মাধ্যমে পঠন পাঠন শুরু হতে যাচ্ছে। আজ এমনই জানালেন ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। ওএসডি বলেন, গতকাল এই মর্মে আমরা একটি চিঠি পেয়েছি, আগামী 1 সপ্তাহের মধ্যে আরেকটি চিঠি এসে পৌঁছবে। সেই অনুসারে আমরা 100 জন ছাত্রছাত্রীদের 2022-23-এর শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি করে পঠন পাঠন শুরু করাতে পারব। জলপাইগুড়িবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এটি, যা দ্রুতই বাস্তবায়িত হতে যাচ্ছে। এনএমসির বেশ কিছু গাইডলাইন ছিল, আমরা সেসব শর্ত খুব অল্প সময়ের মধ্যে পূরণ করতে পেরেছি বলে জানান তিনি। এটা প্র্যাকটিক্যালি গতকাল সন্ধ্যের দিকে এসছে। পরশুদিনও আমার সঙ্গে স্বাস্থ্য ভবনের ডিরেক্টর মেডিকেল এডুকেশনের সঙ্গে কথা হয়েছে, সেখান থেকে আমি তখন জানতে পেরেছিলাম। তো কাগজটা না আসলে তো হয় না। এবছর থেকে আমরা যেটা বলে এসেছিলাম অনেকদিন থেকে, গভর্নমেন্টের একটা ডিক্লারেশন ছিল যে 22-23 সেশনে আমরা 100 জন নতুন এমবিবিএস স্টুডেন্টকে ভর্তি করতে পারবো। তার যে পারমিশনটা আমরা একটা চিঠির আকারে পেয়েছি, ফাইনাল একটা চিঠি আসবে 1 সপ্তাহের মধ্যে, লেটার অফ পারমিশন বলে ওটাকে এরপি। সেটা এসে গেলে পরে আমাদের কাজটা শুরু করতে, ভর্তি করতে আর কোনো বাধা থাকবে না। এটা জানিয়ে দিয়েছে, ফর্মালি জানিয়ে দিয়েছে যে তোমরা এখন পুরো চিঠিটা আসলে আমরা ভর্তি করতে পারবো। সুতরাং এটা অনেক দিনের একটা স্বপ্ন বলতে পারেন জলপাইগুড়ি শহরবাসীর। ডেফিনেটলি এটা খুব আনন্দের জিনিস। আমরা খুব খুশি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে ওনারা এনএমসির গাইডলাইন অনুযায়ী যা যা দরকার একটা মেডিকেল কলেজ করতে গেলে পরে আমরা এই সময়ের মধ্যে অনেক কনস্ট্রেইন ছিল আমাদের, আমরা সেগুলো করতে পেরেছি। ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের পক্ষ থেকে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ নামক সচেতনতামূলক অনুষ্ঠান। ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের উদ্যোগে জলপাইগুড়ি জেলা স্কুলে এক অভিনব অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যুৎ অপচয় বন্ধ এবং আগামীতে দেশের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে সচেতনতা বৃদ্ধির এক অভিনব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই প্রসঙ্গে ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের এক আধিকারিক জানান, স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আজকের এই বিশেষ অনুষ্ঠান। এই প্রসঙ্গে জেলা স্কুলের এক শিক্ষক জানান, এই ধরনের অনুষ্ঠান থেকে আগামী প্রজন্ম ছাত্র সমাজ খুবই উপকৃত হবে। জলপাইগুড়ি জেলা নির্মাণ কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি সদর লোকাল কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হলো। জলপাইগুড়ি জেলা নির্মাণ কর্মী ইউনিয়ন জলপাইগুড়ি সদর লোকাল কমিটির পক্ষ থেকে 4 দফার দাবির ভিত্তিতে ডেপুটি লেবার কমিশনারের মাধ্যমে
জলপাইগুড়ি জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। জুলাই মাস থেকে সেপ্টেম্বর এই 3 মাস নদী থেকে বালি তোলা বন্ধ থাকছে, অথচ ডাম্পারের মাধ্যমে বেশি দামে বালি বিক্রি হয়। ফলে গরিব সাধারণ মধ্যবিত্ত মানুষ ভীষণভাবে সমস্যায় পড়ছে। পাশাপাশি নির্মাণ শ্রমিকরাও কাজ পাচ্ছে না। গ্রামীণ এলাকায় কাজ নেই, ফলে শ্রমিকদেরও কাজ নেই। একদিকে মূল্য বৃদ্ধি, অপরদিকে কাজ নেই, ফলে আয় নেই। সংসার চালাতে হিমশিম খাচ্ছে গরিব নির্মাণ শ্রমিকেরা। বিগত বামফ্রন্ট সরকার শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছিল, বর্তমানে সরকার নাম পরিবর্তনই করেছে, কিন্তু সব সুযোগ বন্ধই আছে। গত 3 বছর থেকে কোনো সুবিধা নির্মাণ শ্রমিকরা পায়নি। এরপরেও নির্মাণ রাজ্য সরকারের সামাজিক সুরক্ষার নাম নথিভুক্ত করতে গেলেও হয়রানির শিকার হতে হচ্ছে। নির্মাণ সংগঠনের অভিযোগ, ধারাবাহিকভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, কিন্তু সে হারে মজুরি বৃদ্ধি হচ্ছে না। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন, নির্মাণ শ্রমিক সংগঠনের সম্পাদক অমিত দাস, জীবন সেন, সায়ন রায়, টুকাই রায়, শিবু রায়, বাপি রায় প্রমুখ। নির্মাণ কর্মী ইউনিয়নের সদর লোকাল কমিটির পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। যে আপনারা জানেন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস সুপ্রিম কোর্টের গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে জলপাইগুড়িতে বালি তোলা বন্ধ থাকছে। ফলে বালি তোলা বন্ধ হওয়ার ফলে এবং বড় যারা ডাম্পার যাদের আছে, যারা আগের থেকে বালি তুলে রেখেছে, তারা আজকে বালি কিছুটা দিচ্ছে এবং সেটা ম্যাক্সিমাম দামে। ফলে সাধারণ মানুষ, যারা গরিব মধ্যবিত্ত মানুষ, তারা ঘর বানাতে পারছে না। যখন এটা করতে পারছে না, তখন অসংখ্য নির্মাণ শ্রমিক তারাও কিন্তু কাজ পাচ্ছে না। এই নির্মাণ শ্রমিকরা একটা বিশাল অংশের নির্মাণ শ্রমিক আজকে এই বালি না ওঠার জন্য তারা কাজের থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এটা বলতে চাই যে বালি তোলার ব্যবস্থা করা হোক, আর যদি বালি তোলার কাজ না করতে দেয় প্রশাসন, তাহলে এই সময়কালে যারা বসে আছে, যে নির্মাণ শ্রমিকরা কাজ পাচ্ছে না, সেই নির্মাণ শ্রমিকদের বিকল্প কোনো কাজের ব্যবস্থা করা হোক এবং তাদের ভাতা দেওয়া হোক। 2 আমরা আরেকটা দাবি নিয়ে আসছি যে নির্মাণ শ্রমিকদের জন্য একটা সামাজিক সুরক্ষা প্রকল্প চালু ছিল 2006 সাল থেকে। সেই সামাজিক সুরক্ষা প্রকল্প অনুযায়ী শ্রমিকরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেত, কিন্তু গত প্রায় 3-4 বছর হলো নির্মাণ শ্রমিকরা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না। এবং শুধু পাচ্ছে না, শুধু তাই না, যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো কেটে দেওয়া হচ্ছে। ফলে তারা নির্মাণ শ্রমিকরা আজকে মৃত্যু ছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। দ্বিতীয়ত যে সামাজিক সুরক্ষা প্রকল্পের বইটা যে করতে হয়, সেই প্রকল্পের বইটা করতে গেলেও হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা এটার বিরুদ্ধে আমরা প্রশাসনকে জানাতে এসেছি। পাশাপাশি যে মূল্যবৃদ্ধি তৈরি হয়েছে আজকে দিনে, আপনারা জানেন যে হারে জিনিসের দাম বাড়ছে, এই নির্মাণ শ্রমিকদের কিন্তু মজুরি সে হারে বাড়ছে না। ফলে একটা বিশাল সমস্যার মধ্যে এরা রয়েছে, এদের পেট চলছে না। একদিকে কাজ নেই, অপরদিকে যেইটুকুন কাজ পাচ্ছে তাতে তাদের মজুরি ঠিক মতন পাচ্ছে না। ফলে আজকে যে বাজার মূল্য, সেই বাজার মূল্য অনুযায়ী একজন কাজ করলে যে ন্যূনতম তার হাজিরা হওয়া উচিত, সেই হাজিরা যাতে নির্ধারিত হয় সরকারের পক্ষ থেকে, এবং সেই হাজিরা সরকারের পক্ষ থেকে নির্ধারিত হলে আমরা সাধারণ মানুষ এবং যারা কাজ করাচ্ছেন তাদের কাছ থেকে আমরা বলতে পারি ভূমিকাটা পালন করছেন না। আমরা আমরা লেবার অফিসের সঙ্গে কথা বলবো। মূলত আমরা জেলা শাসকের কাছেই আমরা এই বার্তাটা দিতে চাইছি এবং আমাদের ডেপুটেশনটা লেবার অফিসের মাধ্যমে আমরা ডিএম এর কাছে পৌঁছতে চাই। কোন দায়িত্বে আছেন? আমি নির্মাণ কর্মী ইউনিয়নের জেলার সহ। জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, এগিয়ে এলো বিএসএফ জওয়ানেরা। শুক্রবার সকালে 31 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জলপাইগুড়ি রানীনগর চেওড়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে একটি লরি ধাক্কা মারলে তাতে লরিতে থাকা ড্রাইভার ও খালাসি গুরুতর জখম হয়। খবর পেয়ে সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে আসে বিএসএফ জওয়ানেরা। জখম দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাদের নিয়ে আসে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। জখমদের নাম পরিচয় জেনে নিয়ে তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। গাড়িটা হয়তো ব্রেক ফেল হয়েছিল নাকি খারাপ হয়েছিল, এই গাড়িটা পিছন থেকে এসে মেরে দিয়েছে, নিচে পড়ে গেছে। তারপরে এই গাড়িটা যখন ছিল ওইখানটায়
তখন ওই গাড়িটার লোকটা চাপা পড়ে গেছিলো, পরে রশিদ দিয়ে এখানে লোকজন যারা ছিল তারা আর কি বের করেছিল। তারপর দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, আমাদের এমএচআই গাড়ি আসছিল ন্যাশনাল হাইওয়ে হাসপাতালে নিয়ে এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম বিএসএফ রায়নাপুর ছড়াপাড়া বলে। আপনার নাম? আমার নাম নিরঞ্জন অধিকারী। আমাদের এই রাজ্যে 11 কোটি মানুষের বসবাস, কিন্তু হিন্দিভাষী লোকের সংখ্যা 2 কোটি। কিন্তু 70% গ্রামীণ এলাকায় বহুল প্রচলিত ও সামাজিক যোগাযোগের ভাষা হলো বাংলা। তাই এ রাজ্যের হিন্দিভাষীদের বাংলা শেখা ও জানা আবশ্যিক ও জরুরি। এতে ব্যবসা সরকারি কাজে তাদের সুবিধে হবে। শুক্রবার মালবাজার শহরের সরকারি টুরিস্ট লজে হিন্দি ভাষার বিকাশ ও সম্ভাবনা নিয়ে একটি আলোচনা সভায় যোগ দিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাগুলি বলেন রাজ্যের হিন্দি একাডেমির চেয়ারম্যান তথা জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা। এদিন দুপুর 12টা নাগাদ মাল টুরিস্ট লজে এসে তিনি আলোচনা সভায় যোগদান করেন। সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর অমরনাথ ঝা, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি তেজ কুমার টোপ্প, মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যাপক রাজেশ আগরওয়াল, স্থানীয় হিন্দি প্রকোষ্ঠের নেতা রমেশ গিরি সহ অন্যান্যরা। সেখানে রাজ্যের হিন্দিভাষীদের বিভিন্ন সমস্যা ও হিন্দি ভাষার বিকাশ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে শ্রী গুপ্তা বলেন, গত 10 বছরে রাজ্যে যথেষ্ট উন্নয়ন হয়েছে। উন্নয়ন যতই হোক, নতুন নতুন সমস্যা উঠে আসে, সেসব সমাধান করেই এগিয়ে যেতে হবে। এখানে হিন্দিভাষীদের সঙ্গে আলোচনা করলাম, তাদের সমস্যা সংশ্লিষ্ট মহলে জানাবো। मेरी जितनी जानकारी है कि भाषा के आधार पे कहीं पर भी रिजर्वेशन नहीं है अभी तक पूरे इंडिया में। नेपाली और बांग्ला के लिए क्वेश्चन पेपर का सवाल है। क्वेश्चन पेपर जो है वो नेपाली और बांग्ला में दिया जा रहा है। देखिए, ये जो पुलिस का एग्जाम होता है ये पूरे स्टेट के लिए होता है, ये यहाँ खाली माल बाजार के लिए नहीं होता। और पश्चिम बंगाल में 70% जो ग्रामीण इलाका है, जो रूरल एरिया है, वहाँ बांग्ला जानना बहुत ज़रूरी है, क्योंकि वहाँ जो पुलिस की जॉब ट्रांसफरेबल होती है, आपका पोस्टिंग कहीं भी हो सकता है। हम ये कह रहे हैं कि हिंदी जानना जरूरी है, मगर जहाँ हम रहते हैं, जिस भूमि में हम रहते हैं पश्चिम बंगाल में, यहाँ की जो लोकल भाषा बांग्ला, ये भी जानना बहुत जरूरी है। और इसी श्रृंखला में हम लोग आज यहाँ पे कई लोगों ने हमें कहा है, हम उनके भावना का कदर करते हैं और इस मैटर को भी हम दीदी तक जरूर पहुँचाएंगे। फिर क्योंकि वो होम मिनिस्टर हैं तो वो अपना उस पर जो भी फैसला लेना है वो जरूर लें। প্রায় 5 বছর ধরে মামলা চলার পর আসামির সাজা ঘোষণা হলো। এক যুবতীকে ধর্ষণের চেষ্টা বাধা দিলে যুবতীকে চা বাগানে কলম ছুরি দিয়ে আঘাত, পরবর্তীতে ওই যুবতীর মৃত্যু হয়। এই ঘটনায় বিচারাধীন অভিযুক্ত নরেশ মাহালির শুক্রবার সাজা হলো। প্রায় 5 বছর পরে এদিন অভিযুক্তের 7 বছরের সাজার নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ 3rd কোর্টের বিচারক পীযূষ ঘোষ। জরিমানাও করা হয়েছে। উল্লেখ্য, গত 25শে অক্টোবর 2016 সালে ডুয়ার্সের নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে সুরেশ মাহালির বাড়িতে পড়শি এক যুবতী এসেছিল। পাশাপাশি বাড়ি প্রায় দিনই যাতায়াত করত ওই যুবতী বলে দাবি। সে সময় সুরেশের ভাই নরেশ মাহালি বাড়িতে এসে ওই যুবতীকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে চা বাগানের কলম ছুরি দিয়ে আক্রমণ করে যুবতীর ওপর। ওই যুবতী গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরের দিন অভিযুক্ত নরেশকে গ্রেফতার করে পুলিশ। এতদিন কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন ছিল সে। সরকারি আইনজীবী পিন্টু দেব বলেন, প্রায় 5 বছর বিচার চলার পর বৃহস্পতিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক পীযূষ ঘোষ। মোট 8 জন সাক্ষী ছিলেন। চিকিৎসক, পুলিশ ও গ্রামবাসীরা সাক্ষী দিয়েছেন। শুক্রবার 7 বছরের সাজার নির্দেশ দিয়েছেন বিচারক। সঙ্গে 1000 টাকাও জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 6 মাসের সাজার নির্দেশ দিয়েছেন। এটা 25/10/2016 তারিখে নাগরাকাটা চ্যাংমারিতে একটা ঘটনা ঘটেছিল এবং নাগরাকাটা চ্যাংমারি টি গার্ডেনে নরেশ মাহালি বলে একজন ছেলে, যে ওই বাগানেই থাকে, রেসিডেন্ট অফ দ্য টি গার্ডেন, সে তার দাদা সুরেশ মাহালির বাড়িতে বলপূর্বক ঢোকে এবং সেখানে এই কেসের যে ভিকটিম আর কি, তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা দর্জি। সেই প্রিয়াঙ্কা দর্জিকে সে ওখানটায় বলপূর্বক ধর্ষণ করবার চেষ্টা করে,
সেই সময় ওই ঘরের মধ্যে সুরেশ মাহালির বাচ্চা এবং এল্ডার মাদারও ছিল, তাদেরকে মেরে বার করে দেয় এবং বিইং প্রটেস্টেড বাই দ্য প্রিয়াঙ্কা দর্জি, নরেশ মাহালি হাতে থাকা একটা কলম ছুরি দিয়ে তাকে শরীরের বিভিন্ন জায়গায় ব্লিডিং ইনজুরি করে, গ্রেভিয়াস হার্ট, এবং ওর লেফট থামটা সেই অ্যাটাকে ছুরি দিয়ে একদম অ্যাম্পিউটেড হয়ে যায়, ডিসফিগারেশন হয়ে যায়, মানে আঙুলকে বৃদ্ধাঙ্গুষ্টা কেটে বাদ যায় এবং তারপরে ওখানে সেন্সলেস হয়ে যায় এবং শি ওয়াজ টেকেন টু গার্ডেন হসপিটাল অ্যান্ড দেয়ার আফটার শিফটেড টু সুখনা, ওই ওখানকার লোকাল বিপিএইচসি নাগরাঘাটা গ্রামীণ হাসপাতাল, এবং সেখান থেকে সদর হাসপাতাল থেকে ও মলয় নার্সিংহোমে নিয়ে যায় এবং ও আনকনসাস হয়ে যায় এবং এটাতে নরেশ মাহালিকে ধরে এবং আন্ডার সেকশন 376, 511 এবং অ্যালং উইথ 326 এবং 307 আইপিসিতে কেস স্টার্ট হয় এবং কেস স্টার্ট হওয়ার পরে দীর্ঘদিন তার ট্রায়াল হয় এবং 8 জন সাক্ষী এটাতে এক্সামিন হয়, ইনক্লুডিং দ্য ডক্টরস, ইনক্লুডিং দ্য লোকাল উইটনেসেস, ইনক্লুডিং দ্য পুলিশ পার্সোনালস, এবং গতকাল সমস্ত সাক্ষীর যারা দিয়েছে সেই সাক্ষীর যে স্টেটমেন্ট এবং যে এভিডেন্স অন রেকর্ড, অন অ্যাকাউন্ট অফ দ্যাট ওকে কালকে লার্নেড কোর্ট দোষী সাব্যস্ত করেছে এবং আজকে তাকে সাজা শুনিয়েছে। এই কেসটিতে জজ সাহেব ওকে 5 বছরের জন্য, গ্রেভিয়াস হার্টের জন্য 5 বছরের দিয়েছে এবং অ্যাটেম্প টু মার্ডারের জন্য ওকে 7 বছরের সাজা দিয়েছে। অনাদায়ে 6 মাস 1000 টাকা করে ইচ সেকশন ইচ পানিশমেন্ট ওকে ফাইনও করেছে। 29শে জুলাই জলপাইগুড়িতেও পালিত হলো মোহনবাগান দিবস। এই উপলক্ষে শুক্রবার শহরের মোহনবাগান মেরিনার্সের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে এই বিশেষ দিনটিকে স্মরণ করে মোহনবাগান সমর্থকেরা। শুক্রবার সকালে 100 বর্ষ প্রাচীন মোহনবাগান ক্লাবের পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই দিনটি প্রসঙ্গে প্রবীণ মোহনবাগান প্রেমী প্রভাত ঘোষাল জানান, মাঝখানে করোনা সংক্রমণের জন্য এই আয়োজন 2 বছর তেমনভাবে পালিত করা সম্ভব না হলেও এবার আমরা সবাই মিলে 29শে জুলাই মোহনবাগান দিবস পালন করলাম। আইপিএল লাভ করছিল ভারতীয় দল হিসাবে ইস্ট হারিয়ে ফাইনালে 2-1, তখন সেই দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুরী, বিজয় দেব 11 জন মোহনবাগান খালি পায়ে খেলে ব্রিটিশ টিমকে হারিয়ে প্রথম স্বাধীনতা এবং স্বাধীনতা আন্দোলনের জোয়ার কিন্তু মোহনবাগান খেলার মাঠেই তুলে দিয়েছিল এবং সেই সময় কলকাতা হাওড়া স্টেশনে ট্রেনের মিষ্টি ঝুলে রাখা ছিল, সবাই উল্লাসে মেতে উঠেছিল। তখন কিন্তু মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের জন্ম হয়নি, ইস্টবেঙ্গল 1920 সালে, কিন্তু মোহনবাগানের জন্ম 1911 সালে। 1889 সালে মোহনবাগান অলরেডি 125 বছর পার করে এসেছে। কিন্তু সেই দিন থেকে, সেই জন্য এই পরবর্তীকালে এই 29 জুলাইটাকে স্মরণে রাখার জন্যে 29 জুলাইটাকে মোহনবাগান দিবস হিসেবে প্রতি বছর পালিত হয়ে আসছে। কলকাতাতেও এখন এই আজকের দিনটা বিরাট সমারোহের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিনও এটা হবে। মোহনবাগান যতদিন আছে, খেলার মাঠ যতদিন আছে ততদিন মোহনবাগান থাকবে। আপনারা কারা? আমরা মোহনবাগানের সমর্থক, জলপাইগুড়ি মেরিনার্স, তার তরফ থেকে আমরা আজকে এই দিনটি উদযাপন করলাম এবং বিভিন্ন জায়গায় আছে মোহনবাগানের মেরিনার্সের যে ক্লাব আছে, মোহনবাগান সমর্থকদের নিয়ে যা আছে তার আছে এই দিনটা যথাযথ মর্যাদার সাথে পালিত করা। আজকে দিবস না 29শে জুলাই, এটা আমাদের প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা 4-5 বছর করে আসছি। গত 2 বছর খালি বন্ধ হয়নি করোনার জন্য। আপনার নাম কাকু? আমার নাম প্রভাত ঘোষাল। 1911 সালে আইপিএল জয় দিয়ে যে মোহনবাগান যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশদের হারিয়ে, স্বাধীনতার প্রথম সোপানের মধ্যে এটাও একটা। সেই 29শে জুলাই ওই ঐতিহ্যবাহী দিনটাকে পরবর্তীকালে মোহনবাগান দিবস হিসেবে পালন করা শুরু হয়। আমরা জলপাইগুড়ি মেরিনার্স প্রতি বছর এই দিনটি পালন করি, যবে থেকে আমাদের জলপাইগুড়ি মেরিনার্স হয়েছে। গত 2 বছর কোভিডের জন্য আমরা সেভাবে পালন করতে পারিনি। আজকে আমরা ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা পালন করলাম। আমরা প্রতিবার এর সঙ্গে অন্যান্য অনুষ্ঠানও করে থাকি, তবে এবার আমরা করতে পারছি না বিভিন্ন কারণের জন্য। এই 29শে জুলাই জলপাইগুড়ির মতো সারা বাংলায় মোহনবাগান প্রেমীরা মোহনবাগান দিবস হিসেবে পালন করে এবং কলকাতার মোহনবাগান মাঠেও আজকে বিরাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হচ্ছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন
বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে সর্বপ্রথম দিবারাত্র আয়া পরিষেবা পাওয়া যাচ্ছে পরশ আয়া পরিষেবা কেন্দ্রে। এখানে বিভিন্ন সরকারি বেসরকারি ক্ষেত্রে এবং জনসাধারণের জন্য অসুস্থ রোগীর সেবা প্রদানের জন্য আয়া পাওয়া যায়। পরশ কেন্দ্রের আয়া বা সেবিকারা প্রত্যেকেই সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত এবং সকলেই বিশ্বস্ত। যোগাযোগের ঠিকানা পরশ টোপামারি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 6295961306, 7029364380। শ্রাবণের বৃষ্টি, তিস্তা এবং জলঢাকা নদী সংলগ্ন অসুরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি। শ্রাবণ মাস চলছে, মাঝে মাঝেই জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের তাপমাত্রা ওঠানামা করার পাশাপাশি প্রায় প্রতিদিনই হচ্ছে বৃষ্টি। গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ 22.20 মিলিমিটার। তবে শুধুই যে সমতলে তাই নয়, পাহাড়েও হচ্ছে বৃষ্টি। আর এর ফলেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন পাহাড়ি নদীগুলোর জলস্তর বাড়ছে। জলপাইগুড়ি স্থিত উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ অফিস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শুক্রবার সকালে জলপাইগুড়ির তিস্তা এবং জলঢাকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদী সংলগ্ন অসুরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ বিপদ সংকেত। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 22.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি জেলায় দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করতে জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জলাশয়ে ছাড়া হলো গাপ্পি মাছের পোনা। জলপাইগুড়ি শহরে কর্মসূত্রে বাইরে থেকে আসা সাধারণ মানুষের জন্য 2 বছর আগেই পুরসভার উদ্যোগে শহরের ব্যস্ততম রাস্তার পাশেই তৈরি করা হয়েছিল বায়ো টয়লেট, কিন্তু উদ্বোধনের পর থেকেই বন্ধ হয়ে রয়েছে সেগুলি। এর ফলে সমস্যায় নাগরিক। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।